গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 10th অগস্ট শনিবার, আর এখন সময় বেলা 11:30। আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটা দেরিতে শুরু করেছি। তার মানে যে আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি এটা কিন্তু একদমই নয়। উঠেছি বেশ অনেকক্ষণ, হাতের অনেকগুলো কাজ এগিয়ে নিলাম, তারপর ব্লগটা শুরু করলাম। আর কি বলতো, আজকেরও ওয়েদারটা এত খারাপ না, কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে, মানে আমরা ঘুমানোর পর ওই 2-2:30 বাজে, তখন আর কি খুব শীত করছিল, ফ্যান অন করে শুয়েছিলাম। এখন একটু হালকা হালকা গরম আবার লাগছে, গায়ে ব্ল্যাঙ্কেট দিলেও একটু ফ্যানটা রাত্রে একের ঘরে কি দুইয়ের ঘরে চালাতে হচ্ছে। কিন্তু মাঝরাতে ওই 2-2:30 বাজবে হয়তো, তখন এত শীত করছে আমার। সৌমকে বললাম উঠে তুমি ফ্যানটা অফ করো, তো ফ্যানটা অফ করতে উঠে ও বলছে দেখো রূপসা বাইরে বৃষ্টি হচ্ছে, মানে কাঁচের ফোঁটায় জলগুলো পড়ছে, তো আওয়াজ পাচ্ছিলাম। আর আমার বিছানার আর কি চাদরটা আমি চেঞ্জ করেছি, তো চাদরটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আমার মাথায় ওটাই রাত্রেবেলা চিন্তা যে কালকে যদি বৃষ্টি হয় চাদরটা আমার শুকোবে না। তো যাই হোক, সকালবেলা উঠে ওই কাজগুলোই করছিলাম, যা যা ভেজানো ছিল সেগুলো সমস্ত কেচে দিলাম। এখন বানাচ্ছি চা। আর সৌম্য যাবে এখন গোপাল দাদার দোকান। গোপাল দাদার দোকান গিয়ে একটু ডিম, তারপর দুধ এগুলো আনবে। আজকে একটু পায়েস বানাবো। আর কালকে আমার বর কি করেছে দেখো, আমার বরের কাণ্ড দেখো। কালকে বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে বোনভিটা কিনে এনেছে। ও এখন বুড়ো বয়সে দুধে বোনভিটা দিয়ে খায়, কি বলবে ওকে। তো যাই হোক, এই হলো ওর কাণ্ডকীর্তি। মানে এখানে তো তোমাদের আমি ব্লগে বলেইছি যে এখানে চায়ের দোকানে বুস্ট বলো, হরলিক্স বলো, বোনভিটা সব পাওয়া যায়। আমি দোকানে গেলে আমি চা খাই, ও ওগুলো খায়। তো ওটা খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে, বাড়িতেও একটা বোনভিটার প্যাকেট এনে আমাকে বলছে একটু করে দিও তো। তো ওই জন্যই যাবে দুধ আনতে। আজকে দেখি, আজকে তো চা বানাবো, আমি এখন চা বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আজকে খাবো ম্যাগি, অনেক দিন পর। মানে ডিমার্ট থেকে তো প্রচুর গ্রসারি শপিং করে এনেছি, তো এরকম ম্যাগির 4টে প্যাকেট এনেছি। এবার বাড়ি চলে যাব, আর ওই 1.5 মাস মতো আছে, বেশি দিন নেই। তাই এগুলোকে এবার খেয়ে দিয়ে শেষ করতে হবে। আর এই যে এখন ঘুরে বেড়াচ্ছে দেখো। তো কেমন আছো বলো? আমি তো ভালোই আছি, কিন্তু এই কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। আমি দেখি বুড়ো বয়সে খাবারের কোনো বয়স নেই। খাওয়ার ক্ষেত্রে ও বয়স নেই বলতে, এবার যদি আমি এই বয়সে সেরেলাক খাই সেটা আলাদা। না, খেতে পারো, যদি চাও খেতে পারো, অসুবিধা নেই। জানো ওলি যে দুধগুলো খায় না, ওলির দুধের কালার বিভিন্ন ধরনের, কোনোটা পিঙ্ক, কোনোটা ইয়েলো টাইপের। ওইগুলোকে দেখে আমাকে বাড়িতে এসে বলে যে হ্যাঁ গো, যে ওটা ওরকম দুধটা তো সাদা রঙের, কিন্তু ওই জলে দেওয়ার পর ওটা পিঙ্ক হয়ে যায়, ওটা কি স্ট্রবেরি ফ্লেভার? দিয়ে আমি বর্ণালীকে বলি, বর্ণালী তোমার মেয়ের দুধে সৌম্য নজর দেয় প্রচুর পরিমাণে, ও ওলির না পটি হয়, তো হাসে। ও বলে এই আমরাও দেওয়ার আগে একটু করে টেস্ট করি। তো ওই আর কি, সৌম্য ওর দুধে নজর দেয়। আমি কিন্তু আমি জানি তুমি নজর দাও। তো যাই হোক, চলো, এখানে আমার চায়ের জল ফুটছে, চাটা বানিয়ে নিই, তারপর ম্যাগি বানাবো। আর আজকের লাঞ্চটা কিন্তু আমাদের দুজনেরই খুব ফেভারিট। আজকে হবে পেট ভরে খাবো একদম। আজকে হবে, কথা বলতে দাও না কেন, আমি বলে নি না। আজকে হবে, বলো। না, অনেকদিন পরে হচ্ছে, অনেকটা খাবো, সকালে খাবো, রাত্রিরে খাবো, অনেকটা করে খাবো, সন্ধ্যাবেলাও খেতে পারো। আর কালকে হয়েছিল মাছের ঝোল, খুব এটা ভালো লাগেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছও আজকাল আর ভালো লাগছে না। এই এখন চিকেনের দামটা অনেকটা কমেছে জানো, এখানে এখন কমে যাচ্ছে। একটা দোকানে 190, একটা 180। তো আজকে 1 কেজি চিকেন আনা হবে। কিছুটা চিকেন দিয়ে আজকে চিকেন পোলাও বানাবো, মানে যেটা এদেশীয় বিরিয়ানি টাইপ, ওটা বানাবো। আর কিছুটা থাকবে কালকে যা হোক একটা কিছু করবো, চিকেন পকোড়া টকোড়া বানাবো, কারণ অনেকটা ব্রেড ক্রামসও রয়ে গেছে আমার বাড়িতে। ওগুলো সমস্ত কর্নফ্লাওয়ার আছে, ওগুলো সব শেষ করে যেতে হবে, কারণ যাবো অনেক দিনের জন্য। এসে দেখবো ওগুলো সমস্ত খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে। তো চলো এখন চাটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাই আমি কি বেড কভার পেতেছি। এই দেখো, আমি বেড কভার চেঞ্জ করে দাঁড়াও, লাইটটা অন করি তাহলে বুঝতে পারবে। এই বেড কভারটা এবার পাতলাম আর কি, সাদার ওপর ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ। দেখো আমার ভীষণ ভালো লাগে সাদা বেড কভার, কিন্তু মেনটেন করা একটু চাপের হয়ে যায়, মানে নোংরা হয় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এটা তো আর বেশি দিনের জন্য নয়। তারপর খাটটাকেও বাড়ি যাওয়ার আগে ঘুরিয়ে দিতে হবে, কারণ যেহেতু এদিকে জানলাটা না, বৃষ্টি হলে ছাট আসার সম্ভাবনা থাকবে, তো নষ্ট হবে, যার কারণে খাটটাকে পুরো ঘুরিয়ে আমাকে দিয়ে যেতে হবে। যাই হোক, চলো এবার চাটা বানিয়ে নিই আগে। 2 মিনিটের ম্যাগি আমার এখানে একদমই রেডি, দেখতেই পাচ্ছ ফুটে গেছে। তবে 2 মিনিটের ম্যাগিটা মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য খেতে ভালোই লাগে। আর সৌমতেই ঝোল ঝোল ম্যাগিটা খেতে খুবই ভালোবাসে। এতে অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, একটু চিলি সস, একটু রেড চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। আর এদিকে ও চা খেতে শুরু করে দিয়েছে, ওর চা অনেকটা কমেও গেছে। একদম, আমি গরম গরম চা খেতে ভালোবাসি। ঠিক আছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে বেশিটা খাওয়া যায় না।
তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। সৌম তো এখন যাচ্ছে গোপাল দাদার দোকানে ডিম আর দুধ আনতে। এই যে ও বেরিয়ে গেল, টাটা। আর আমি তোমাদেরকে দেখাবো আজকের ওয়েদারটা। এই দেখো আমার বাগানে কে এসেছে, কি গো এটা? প্রজাপতি, ওই মথ টাইপের। দেখো কি জঘন্য ওয়েদার, পুরো মেঘলা একদম। কালকে কি ভালো ওয়েদার ছিল জানো, কালকের ওয়েদারটা মানে একদম জামা কাপড় সমস্ত কাচার ওয়েদার ছিল। আমি একদম একটা ভুল করে ফেলেছি, চাদরটা কালকেই চেঞ্জ করেছি। কালকে যদি ভিজিয়ে কেচে দিতাম তাহলে কিন্তু আমাকে এই ভোগান্তিটা ভুগতে হতো না আর কি। তো যাই হোক, গাছপালাগুলোর অবস্থা খুব খারাপ। একটু না রোদ পেলে না এরা ভালোভাবে ঠিক তরতাজা হতে পারছে না, এই আর কি। ফুলও খুব কম এখন, যদিও বোগানভেলিয়ার সিজন না, কিন্তু তাও বলবো না, টুকটুক করে কিন্তু ফুল দিচ্ছেই। দেখো এদিকে আবার নতুন কুঁড়ি এসেছে, এগুলোও তাই। এই ডালটা আমি কেটে দিয়েছিলাম, তারপর আবার নতুন ডাল বেরিয়ে কি সুন্দর এসেছে দেখো। আর তোমাদের যেটা শেয়ার করব, এর আগের একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা ডালে 6টা থেকে 7টা উচ্ছে ধরেছে। দেখো একটা উচ্ছে বড় হয়েছে, এটা তো আমি রেগুলারই দেখছি যেহেতু এটা অনেকটাই সামনে। আর যেটা আমি দেখিনি তোমাদের দেখাবো, দাঁড়াও। এখানেও কিন্তু 2টো উচ্ছে ধরেছে। দেখো হয়তো তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো না, কিন্তু এই দেখো, হোপফুলি এবার দেখতে পাচ্ছ। এই 2টো উচ্ছে কালকে হঠাৎ করেই আমি বিকেলবেলা মায়ের সঙ্গে কথা বলছিলাম ফোনে আর কি, এই ব্যালকানিতে ঘুরে ঘুরে, তখন আমি দেখলাম 2টো উচ্ছে হয়েছে। আজকে সকালবেলা তো সৌমুকে দেখালাম, সৌম তো খুব খুশি। আমি তো এখন যাচ্ছি গোপাল দাদার দোকানে দুধ আর ডিম আনতে। সকাল থেকে মেঘ করে আছে। সকালে একবার রোদ উঠেছিল আধ ঘন্টা 1 ঘন্টার জন্যে, এখন তো আবার মেঘ করে রয়েছে। বৃষ্টি পড়বে কিনা জানি না। আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন। তো দেখা যাক বেরোতে পারি কি না। আর এই একঘেয়ে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না, সারাক্ষণ রোদেরও দেখা নেই, খালি মেঘ মেঘ। এবার দুধ আর ডিমটা নিয়ে চলে আসি। হালকা হালকা বৃষ্টি মনে হচ্ছে শুরু হয়েছে, গায়ে 1 ফোঁটা পড়লো। কেচে তো সমস্তটাই দিয়েছি, কখন যে শুকোবে আমি জানি না। এই যে সমস্ত এরকমভাবে দিয়ে দিয়েছি মেলে, আর নিচে দেখো জলে ভর্তি একদম। শুকোবে তো না আজকে, একটু হাওয়া পর্যন্ত দিচ্ছে না। আর তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব, ব্যালকানিটা আমি একটু অদল বদল করেছি, মানে সাজানোটা আর কি। এই দেখো এই জায়গায় আমি নিয়ে চলে এসেছি সুর একটা, এটা ভেতরে থাকে, ওটাকে আমি নিয়ে এসেছি এখন বাইরে। আর এখানে এই 2টো গাছকে দিয়েছি। এই কর্নারটা কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের তো বলছিলাম একটা এখানে কর্নার স্ট্যান্ড টাইপের কিছু কিনবো, কিন্তু আর তো 1.5 মাসের মধ্যে বাড়ি চলে যাচ্ছি। এবার কি বলো তো, যদি আমি এখানে কিনে রেখে যাই না, এই জায়গাটাতেই থাকবে, ওটা ধুলো টুলো পড়ে যাবে, এসে ক্লিন করতে হবে। গাছও কিনতে হবে নতুন, ধরো কিছু টব দিয়ে, সেগুলো নিচে নামিয়ে যেতে হবে যদি মরে যায়। তো সৌম্য বললো থাক আমরা ফিরবো, ফেরার পর তুমি কিনো। আর তখন শীতকাল, তো ভালো ভালো গাছের কালেকশনও থাকবে, তো তখন এই জায়গাটাকে নতুন করে সাজাবো। কিন্তু আপাতত একটু যাতে দেখতে ভালো লাগে কয়েকদিনের জন্য, তাই আমি এখানে এটাকে এইভাবে রেখেছি। তোমরা বলো তো কীরকম লাগছে। আর দেখো গন্ধরাজ গাছটায় কিন্তু প্রচুর কুঁড়ি এসেছে, যদিও একটু একটু পোকা হয়েছে। আমি স্প্রে করছি ওষুধ, তো হোপফুলি ফুলগুলো ফুটবে। তবে কবে ফুটবে জানি না। কেনা থেকে তো এই কুঁড়িটা ছিল, এখনও অবধি এটা পাপড়ি মেলার কোনো নাম নেই। জানি না 1.5 মাসের মধ্যে ফুটবে কিনা, মানে দেখে যেতে পারবো কিনা। আর এই মানি প্ল্যান্টটাকে এই সামনেটায় রেখেছি যাতে একটু রোদ টোদ পায় আর কি। সৌমতো চলে এসেছে, চলো রান্নাবান্না শুরু করে দিই, অনেকটাই লেট হয়ে গেল। রান্না করে খেয়ে নিতে হবে টাইমে, কারণ দিদি আবার চলে আসবে। চলো রান্না করি। দেরাদুন রাইসটা তো আমার এখানে ভেজানো হয়ে গেছে। এবার আমি আগে ভাতটা বসিয়ে দেবো, আর যে গোটা গরম মশলাগুলো লাগবে আমি একটা বাটির মধ্যে সবটা নিয়ে নিয়েছি। আর সৌম তো এইমাত্র ডিমটা এনে দিয়ে গেল, আর দুধটা ফ্রিজে রেখে দিলাম। ভেবেছিলাম আজকে একটু গুড়ের পায়েস বানাবো, এর আগের ব্লগে তোমাদের বলছিলাম। মনে হয় না আজকে আর সময় হবে পায়েসটা বানানোর। পায়েসটা দেখি সন্ধ্যের দিকে বানিয়ে রাখবো, ফ্রিজে রেখে দিলে পায়েস তো দেখবে এমনি পরের দিন খেতে আর কি বেশি ভালো লাগে। তো দেখা যাক, এখন আর টাইম হবে না, অনেকটা লেট হয়ে গেছে। কাচাকুচি এগুলো করতে গিয়ে অনেকটাই সময় পেরিয়ে গেছে। এখন ছটপট করে না কাজ সারলে না সময় সবটা শেষ হবে না। আমাদের উঠতে দেরি হয়ে যায়, যার কারণে এটা হয়। ভাবছি আজকে চিকেন পোলাওয়ে একটা একটা করে ডিমও দিয়ে দেবো, তাহলে
ওটা তো কাইন্ড অফ বিরিয়ানি, আর বিরিয়ানিতে দেখবে আলু ডিম থাকলে একটা আলাদাই ভালো লাগে, তো এই কারণে। আর এই ট্রেটাতে 12টা ডিম ধরে, তাই 12টা করে এনেই রাখি। আজকে তো বললো কত করে, ওই 6 টাকা মতো করে দাম নিয়েছে। তো এই যে ডিমের ট্রেটা এবার ফ্রিজে ভরে দিই। দুধ আর ডিম তো বাড়িতে রেখে চলে এলাম, এবার যাচ্ছি চিকেন আনতে। আর বৃষ্টি হব করছিল, ঝিরিঝিরি গুঁড়ি গুঁড়ি শুরু হয়ে গেছে অলরেডি। আজকে আর রোদ উঠবে বলে মনে হয় না, সকাল থেকেই তো মেঘ করে রয়েছে, একটুখানির জন্যে রোদ উঠেছিল, ঠান্ডাও আছে। আর এবার যাই দেখি, চিকেনের দাম একটু কমেছে সেদিন দেখলাম। আর এই যে গ্যাসের গাড়ি ঢুকলো আমাদের, যদিও লোকাল এখানের একটা দোকান থেকে নেওয়া গ্যাস, এটা ইন্ডেনের গ্যাস ঢুকলো, আমরা পরে এগুলো চেঞ্জ করে নেবো আস্তে আস্তে। চলে তো এসেছি চিকেন নিতে। এখানে এই দোকানটায় খাঁচা এইরকমভাবে রাখা থাকে, আর এখানে এটা কি পাখি জানি না, মুরগি তো নয়। আর এইটা হচ্ছে নিচে একটা আছে টার্কি পাখি, এই যে। আর এই যে এখানে মুরগির দামটা এরমভাবে লেখা থাকে, চিকেনের দামটা এখানে এরমভাবে লেখা থাকে। আর এখানে মাছগুলো এইরমভাবে বিক্রি করে, ম্যাক্সিমাম বরফের মাছ। আমরা যেখান থেকে নিই সেখানে তো মোটামুটি টাটকা, কিন্তু মাছগুলো এখানে এরমভাবে রাখে এমনি দোকানে। চলে এবার চিকেন নিয়ে নিই। চিকেন নেওয়া তো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, দেখি উৎসব কী করছে। চিকেন নিয়ে তো বাড়ি অলমোস্ট ঢুকেই পড়েছিলাম, ঢোকার সময় একটা জিনিস মনে পড়লো, বিরিয়ানি মশলাটাই তো নেওয়া হয়নি। আবার যাই, কারণ উপরে উঠলে আবার রেখে আবার বেরোতে হতো। ভাগ্য ভালো নিচে থাকতেই মনে পড়ে গেল। আর এখানে ওটাকে বিরিয়ানি মশলাই বলে, এটা এখানকার স্টাইলের বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি নয়। তো রূপসাটাকে চিকেন পোলাও বলে, আমিও বলি। চলো এবার ভাগ্য ভালো মনে পড়ে গেল, গিয়ে নিয়ে আসি। বিরিয়ানি মশলা তো নেওয়া হয়ে গেছে, আর নিতে যাব। ভাগ্য ভালো এই সময় রূপসা ফোন করে দিল, একটা গুঁড়ো দুধের প্যাকেট নেব, দেখা যাক কী করে। পায়েস করার তো কথা রয়েছে, যদি আজকে হয় তো ভালো, নাহলে পরে ওটা লেগে যাবে। চলে এবার গুঁড়ো দুধটা নিয়ে বাড়ি যাই। সৌম্য তো দুধটা নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম যে না, ছোট ওভেনটাতে আমি একটু পায়েস বানিয়েই দিই। এদিকে সাইড বাই সাইড বড় ওভেনে ভাতটা হতে থাক পোলাওয়ের জন্য, আর এখানে আমি পায়েসটা বানিয়ে নিই। তো আজকে আর গুড়ের পায়েসটা বানাবো না, গুড়ের পায়েসটা অন্যদিন বানাবো, কারণ 500 চাল আছে, এটা দিয়ে একদিন খিচুড়ি বানাবো কিছুটা, আর কিছুটা আরেকদিন ওই গুড়ের পায়েসটা বানাবো। তো আজকে এই ছোট বাটির 1 বাটি পরিমাণ চাল নিয়ে একদম অল্প করেই পায়েসটা বানাবো। আর আজকে আমি বানাবো কেসর দিয়ে। এভারেস্টের এই কেসরগুলো বেশ অনেক দিন কিনে এনে রেখেছি, ইউজ করা হয়নি, এরকম আরও 2টো আছে। তো ভাবলাম আজকে কেসর দিয়ে একটু পায়েসটা বানাই, ট্রাই করে দেখি কীরকম হয়। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ একটু ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি তোমাদের বললাম 1 বাটি নেব চাল, 1 বাটিরও কম নিয়েছি দেখো, কারণ দুধটা যেহেতু 1 প্যাকেট আছে, দুধটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো বেশি চাল দিলে কিন্তু হবে না, পায়েসটা খেতে খুব একটা ভালো হবে না। সৌম্যকে আমি ফোন করে বলে দিলাম একটু পাউডার দুধ আনার জন্য। পায়েসে একটু পাউডার দুধ, তারপর একটু বাতাসা বা নকুলদানা জাতীয় জিনিস দিলে না পায়েসটা খুব ভালো আর কি হয়, মানে বেশ টাইট টাইট হয় আর কি, একটা সুন্দর টেস্ট হয়। তো আমার ঠাকুরের পুজো করা কিছু নকুলদানা আছে, এই নকুলদানাগুলো আমি অ্যাড করব পায়েসে। চালটা তো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি, আর আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর একটা তেজপাতাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কিশমিশটা এখন দেবো না, কারণ টক থাকলে না পায়েসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে। আগে তো আমি প্রথম পায়েস বানাতে পারতামই না, একবার তো এই যে দুধটা ফোটাচ্ছি এরকম অবস্থায় আমি চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর এবার চালটা দিয়েছি, কিছুতেই চাল আর সেদ্ধ হয় না, তো একদম জঘন্য হয়েছিল, মানে কাঁচা কাঁচা ছিল আর কি। খেতে ভালো হয়েছিল কিন্তু কাঁচা কাঁচা ছিল, তো ওই ভুলটা আর করি না। অনেকটাই কাজু বাদাম দিলাম, আর লাগবে না। কিশমিশটা সৌম্যকে বললাম বেছে রাখতে, এখানে দিনে বৃষ্টিতে তো জমে যাবে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বিরিয়ানি বা চিকেন পোলাও, সাথে গোবিন্দভোগ চালের পায়েস উইথ গুড়,
না আজকে গুড় দিয়ে করবো না, আচ্ছা, আচ্ছা। আজকে কেসর দিয়ে করব। হ্যাঁ আর কাজু বাদাম দিতে দিতে একটা না খেলে ভগবান পাপ দেয়, তাই আমি একটা খেয়ে নিলাম। সৌম তুমি যদি চাও খেতে পারো। না আমি খাবো না, ভালো, আমার চেহারার জন্য আমি এইসব বাদাম জল ওটা রেখে দাও। করি। এই কৌটোটায় ভর্তি ছিল, যত না পোলাওয়ে পায়েসে দিয়েছি তার থেকে বেশি আমি খেয়ে শেষ করে দিয়েছি। কেসারি পায়েস তো আমার একদমই রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি অল্প একটু কেশর দিয়ে দিয়েছি। আর এক বাটি কিন্তু হয়নি, 2 বাটি হয়েছে। আজকে একটা খাবো, আর ফ্রিজে দেখবে মানে বাসি করে পায়েস খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। তো একটা বাটি আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে কালকে খাবো এটা, আর একটা আজকে খাবো। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। এই জায়গায় ইয়েলোটা খুব একটা বোঝা যাচ্ছে না, ওপরটা একটা শর্ট টাইপের পড়েছে তো ওই জন্য বোঝা যাচ্ছে। আর অল্প করে দিয়েছি তো, কারণ কেসারের প্রচুর দাম। যাই হোক, তো কালারটা মোটামুটি ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই ইয়েলো কালারটা কিন্তু এসেছে। তোমরা যদি এটা বানাও তো কি করবে, আগে থেকে কেসারটা না একটু দুধে ভিজিয়ে রেখে দেবে প্রায় 7-8 ঘন্টা, তাহলে কালারটা আরও ভালো আসবে। যাই হোক, এবার আমি ঝটপট করে বানাবো চিকেন পোলাওটা। অনেকটা লেট হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার পেঁয়াজটাও কুচোনো হয়ে গেছে, আদা রসুনটা পেস্ট বানাবো। আর এখানে ভাতটাও হয়ে গেছে, জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি শুকনো করে। আর সৌম্য তো আজকে 1 কেজি মাংস এনেছিল, 1 কেজি 100 মেবি। তো আমি এতটা মাংস দিয়ে তো এটা হবে না, আমি জাস্ট অল্প কিছু পিস, 2 লেগ পিস দুজনের রেখে দিয়েছি। তো এটা ধুয়ে নিয়েছি, বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কিছু একটা বানাবো, তোমরা পরের ব্লগে দেখতে পাবে। কিছু একটা অন্য কিছু ট্রাই করব। যাই হোক, চলো আগে রান্নাটা করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। একদমই রেডি। আমি লাস্টে অল্প একটু দেখলাম নুনটা কম হয়েছে, কারণ এতটা কোয়ান্টিটির রাইসটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর একটু গরম মশলা, হোমমেড গরম মশলা একটু দিয়ে দিলাম, আর জাস্ট ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলেই আমার কিন্তু চিকেন পোলাও একদম কমপ্লিট। আমার তো মনে হচ্ছে আজকে দুবেলার থেকেও কালকেও মনে হচ্ছে লাঞ্চে হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো। তোমার জন্য কতটা ভালো জানি না, আমার জন্য ভীষণ ভালো হবে, কারণ একটু খেটে খুঁটে রান্না করলে দেখবে তোমরা যদি একটু বেশি করে করে নিই, মানে এরকম ভালো কিছু খাবার তো ভালো লাগে, তাহলে কালকের দিনটা আমি রেস্ট পেয়ে যাব। আর আজকে তো পায়েসটা বানাবো নাই ভেবেছিলাম, তো হঠাৎ করে আবার ভাবলাম না, ও অনেক দিন ধরে বলছে পায়েস খাবো। আর নেক্সট মান্থ তো আমার বরের জন্মদিন, আর তখন তো আমি চলে যাব বাড়ি, মানে আমি নয়, যার কারণে আমি তো ওকে আর রান্না করে অতটা খাওয়াতে পারবো না, কারণ ওর মাও থাকবে, দুজনে মিলে করব। সৌমকে তো আমি আজকে বললামই প্রি বার্থডে ট্রিট দিয়ে দিলাম, কারণ চিকেন পোলাও প্লাস পায়েস স্যালাড সবটাই বানিয়ে দিলাম। আর ওকে কিন্তু আমি একটা গিফটও দিচ্ছি, মানে যে গিফটটা আমাদের এখানেই থাকবে আর কি, ওর জন্য ভীষণই ইউজফুল গিফটটা আমি গতকাল অ্যামাজনে অর্ডার দিয়েছি। সৌমও জানে না কি,
তোমরা কি কেউ গেস করতে পারছো? যদি গেস করতে পারো প্লিজ কমেন্টে জানিও, দেখবো তোমাদের কার কার গেসটা ঠিক হয়। এর আগে যখন আমরা হানিমুনে গিয়েছিলাম উটি, তোমাদের আমি অনেককে বলেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, বেশ কয়েকটা জায়গার নাম বলেছিলে, তো কয়েকজনেরটা মিলেছিল। তাদের জন্য গিফটও আমার কাছে তোলা আছে, আমি এই বাড়ি গিয়ে তাদেরকে গিফটগুলো দিয়ে দেবো। তো এটার জন্য আর কোনো গিফট দেবো না, কিন্তু তোমরা দেখি তোমাদের গেসিং পাওয়ার কতটা। তোমরা যদি গেস করতে পারো সৌম্যর জন্য আমি কি গিফট অর্ডার দিয়েছি, তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানিও। গিফটটা কিন্তু কালকেই আসবে, মানে এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমি সৌম্যকে কি গিফট দিলাম। তো সৌম্য, তুমি কি গেস করতে পারছো? দেখা যাক, আমি কোনো গেস করছি না, কিন্তু অনলাইনে। হ্যাঁ, অনলাইনে তো অবশ্যই। এনি গেস? না, তুমি এখন এই গন্ধে আর পারছো না। আগে আমি খেয়ে নি, তারপরে ভাবছি। তুমি আগে স্নান করে পুজো দাও, তবে খাবে। তো চলো, রান্না তো কমপ্লিট। কীরকম দেখতে হয়েছে কমেন্টে জানিও। আজকের মেনুটা কিন্তু ফাটাফাটি, চিকেন পোলাও, সাথে স্যালাড আর কেসরি পায়েস। পায়েসটা একটু ঢেকে রেখে দিয়েছি যাতে না বর চুরি করে খেয়ে নিতে পারে। আর এখানে স্যালাডটাও আমার কাটা হয়ে গেছে। চলো, লাঞ্চের টেবিলে আবার দেখা হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও অনেকটাই লাঞ্চ করতে লেট হয়ে গেল, একা হাতে এত কিছু করতে। আমি তো সৌম্যকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, আর শুরু করেও দিয়েছে ও। আর এখানে আছে পায়েস, আর এখানে আছে পোলাও, সাথে স্যালাড। স্যালাডটা একটু চাট মশলা লেবু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর হলো না। না, খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে স্যালাডটা নয়, পোলাওটা ভালো হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি, খুবই ভালো হয়েছে। মশলাটা বেশ মিশেছে, মশলাটা ভালো মিশে গেছে। অনেক সময় কি হয়, মশলা মিশে না, ডেলা ডেলা থাকে। আজকে পুরো একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে মশলা। আর চিকেনটা নরম হয়েছে একদম। চলো তাহলে এনজয় করো জন্মদিনের লাঞ্চ, যদিও আজকে জন্মদিন নয়, যাই হোক আগে থেকে দিয়ে দিলাম। চলো আমিও খেয়ে নিই এবার। ঘড়ির কাঁটায় এখন 7:20, আর আমার সন্ধে দেওয়াও কিন্তু হয়ে গেছে। আজকে আমি সন্ধে দিলাম, কারণ সৌম্যকে বললাম, ও তো বলতে গেলে প্রতিদিনই সন্ধে দেয়, মানে ঠাকুরের পুজোর কাজটা সৌম্যই করে। যেহেতু অনেকটা সকালে স্নান করে, 8:30 থেকে 9টার মধ্যে, আমার তো রান্না করে স্নান করতে অনেকটা দেরি হয়ে যায়। আমি সকালে জামাকাপড়টা চেঞ্জ করে রান্না করে নিই। আমার স্নান করতে মোটামুটি 1:30 থেকে 2 বাজে, তাই সৌম্য সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে নেয়। আর সন্ধেটাও বেশিরভাগ দিন ওই দেয়, কারণ যেহেতু সংসারের বাকি সমস্ত কাজ আমি করি, ও বলে ঠাকুরের দিকটা আমি দেখে নিই। তো যাই হোক, আমি মাঝে মাঝে সন্ধে দিই, একদম দিই না বললে হবে না। সৌম্য যেদিন অফিস যায়, বুধবারগুলো আমি দিই। আর মাঝে মাঝে আমার যেদিন মন চায়, মনে হয় যে না আমি একটু মন ভরে ঠাকুরকে ডাকবো, তো সেই দিন আমি দিই। আজকে আমি সন্ধে দিলাম। সকালে যে চাদরটা কেচেছিলাম, এতক্ষণে এটা শুকিয়েছে জানো। আজকের ওয়েদারটা তো একদমই খারাপ, বৃষ্টি হয়নি, তবে রোদ এক ফোঁটাও ওঠেনি, আর একটুও হাওয়া দেয়নি। এতক্ষণে দেখলাম চাদরটা শুকিয়েছে, তাই এটাকে তুলে আনলাম। এবার এটাকে ফোল্ড করে জায়গায় ঢুকিয়ে দেব। দিদি তো কাজ করে সমস্ত বাসন মেজে এরকমভাবে দিয়ে চলে গেছে, এগুলো এখনও ভালোভাবে শুকোয়নি ওয়েদারটা খারাপ বলে। এগুলোকেও আবার জায়গায় গুছিয়ে রাখতে হবে। আর ডিনার তো আমার বানানোই আছে, ওটাই খেয়ে নেব। এই যে এই জায়গায় ওটা রাখা আছে, পায়েসটা ফ্রিজে আছে, ওটা বের করব। তো আমি ফেসবুকে আজকের রান্নার 2টো ছবিই আমি আপলোড করেছিলাম। অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছে, অনেকে রেসিপি জানতে চেয়েছে। তো এই ব্লগে তো রেসিপি থাকলোই, ব্লগের লিঙ্কটা যখন আমি শেয়ার করব ফেসবুকে, তখন এমনিই দেখতে পেয়ে যাবে। আর সৌম্যর কিন্তু ইতিমধ্যে এই দেখো একবার কফি খাওয়া হয়ে গেছে। ও এইভাবে কফি খায় আর কাপটা জল দিয়ে ভিজিয়ে রাখে, খাওয়া হয়ে যায়, তারপর রাত্রেবেলা আমি মেজে নিই। এই জায়গাটাকেও এবার আমায় গোছাতে হবে, তবে একটু বসে নিই, বসার পর এই কাজগুলো করব। বেশ অনেকটা যুগ পর বলা যায় তোমাদের সামনে এলাম কথা বলতে। এখন বাজে 10:10, হ্যাঁ মানে রাত 10:10। আমি যে ওই সন্ধে দেওয়ার পার্টটুকু তোমাদের দেখিয়েছিলাম, তারপর আর ক্যামেরা অনই করিনি। কি বলো তো, কিছু কিছু দিন থাকে না এরকম, ভালো লাগে না। আর আজকে সকাল থেকে বেশ অনেকটা খাটাখাটনি হয়েছে, রান্নাগুলো করতে একটু তো সময় লাগেই, সবটা একা হাতে কেটে কুটে বেটে করতে অনেকটাই টাইম লাগে। সৌম্য বললো যে আজকে পায়েসটা করতে হবে না, কিন্তু বর খেতে চেয়েছে, বরকে না খাওয়ালে আমার ঠিক ভালো লাগে না। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, এটা রিসেন্টলি ভালো লাগা তৈরি হয়েছে, মানে বিয়ের পর থেকে। বিয়ের আগে কখনোই করতাম না।
তো যাই হোক, ওই জন্য যেহেতু সৌম্য খেতে ভালোবাসে, আমার রান্নার প্রতি ইন্টারেস্ট এখন বেড়েছে। তো ওই জন্য ওইসব করতে গিয়ে, তারপর ধরো কাচাকুচি ছিল, এগুলো করতে গিয়ে খুবই শরীরটা সন্ধ্যা থেকে খারাপ লাগছিল, খুব একটা ভালো লাগছিল না। মানে খারাপ মানে কি, মনে হচ্ছিলো যে ক্যামেরা অন করবো না, কিছু বলবো না, চুপচাপ সময় কাটাই। সৌম্যর আজকে খুব ইচ্ছে ছিল একটু বেরোনোর, যেহেতু আজকে শনিবার, আজকে জুডিওয়ে যেতাম আমরা, তারপর একটু সবজি বাজার করতে হতো। কিন্তু আমি ওকে বললাম আজকের দিনটা ছাড়ো, কালকে রবিবার আছে, কালকে বেরোবো, আজকে একদমই আমার ভালো লাগছে না। তো ও বললো ঠিক আছে। তারপর বাড়িতে অনেকক্ষণ বাবার সঙ্গে গল্প করলাম, সৌম্য ফোন করলো বাড়িতে, সৌম্যর বাড়িতে কথা হলো, তারপর দুজনে একটু গল্প করে নিলাম। দিয়ে ও বললো এই তুমি তো আজকে ভিডিও করছো, একটুখানি ক্যামেরাটা অন করো। তখন ভাবলাম যে না, তোমাদের সঙ্গেও তো একটু কথা বলতে হবে, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি বলো। আর আজকে আমাদের জানো তো ফেরার টিকিট কাটা হলো, মানে যাওয়ার আগেই ফেরার টিকিট কেটে নিতে হলো। আমরা এবারে তো যাব প্লেনে, ফিরবো এবারেও আমরা দুরন্ত এক্সপ্রেসে। তো দুরন্ত এবারে ফিরবো 2 টায়ারে, আগের বার ফিরেছিলাম 3 টায়ারে, এবারে ফিরবো 2 টায়ারে। নেক্সট বার ইচ্ছা আছে কুপে ফিরবো, তাহলে তিনটেই কীরকম হয় অভিজ্ঞতাটা আমাদের হয়ে যাবে। আর কি বলতো, অনলাইনে কাটতে গেলে অনেকটা প্রবলেম হচ্ছিল, মানে সকালের দিকে এই দেখাচ্ছে সিট অ্যাভেলেবেল আছে, 10 মিনিট পরই দেখাচ্ছে একটা ভ্যাকেন্সি আছে, আর এরকম টাইপের। যার কারণে সৌম্য ছোটোকে বলেছিল, মানে সৌম্যর ছোটো কাকাকে বলেছিল যে শ্রীরামপুর স্টেশনে গিয়ে ডিরেক্ট একদম টিকিট কাউন্টার থেকে কেটে নিতে। আর আমার শ্বশুরবাড়ি তো একদম স্টেশনের কাছেই, মানে পায়ে হেঁটে 3 মিনিট মতো লাগে হয়তো। আমরা কখনোই বাড়ি থেকে স্টেশন কিছু করে যাই না, পায়ে হেঁটেই চলে যাই। তো ছোট আজকে সকালবেলা গিয়ে লাইন দিয়ে টিকিটটা কেটেছে, কিছুক্ষণ আগে ছোট ফোন করলো, সকালে বলেছে, তখন একটু ব্যস্ত ছিল বলে জাস্ট কাটা হয়েছে এটা জানিয়ে দিয়েছিল। আর এখন সবটা বললো ডিটেলে, টিকিটের ছবিটাও তুলে পাঠালো, আমরা গিয়ে কালেক্ট করব। গিয়ে কেটেছে বলে না অনেকটা আমরা ছাড়ও পেয়েছি জানো তো, মানে অনলাইনে যে চার্জটা দেখাচ্ছিল তার থেকে বেশ 1000 টাকা করে কম পড়েছে না গো, 1000 টাকা করে কম পড়েছে। চলো বরকেও দেখাই, এই যে বর এসে বসে আছে। ও ভুঁড়িটা কিন্তু চাপা দিলে, তোমরা কি বুঝতে পারলে? আমি বুঝতে পেরেছি, কি বুদ্ধি দেখো। খিদে পাচ্ছে বাবা, ঘুমও তো পাচ্ছে, কিরকম হাই তুলছে দেখো। ভগবান, পড়াশোনা করতে যখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কটায় ঘুমোতে? 10টা 11টা। পড়তে কতক্ষণ তাহলে? সকালে 6টায় উঠতাম। 6টায় উঠে পড়তে? বাড়ি গিয়ে এবারে জিজ্ঞাসা করবো, মিথ্যে কথা বলা না তোমার বের করে দেবো, দেখো মিথ্যে কথা। তাহলে রাত্রেবেলা যে 1:30টা 2টো অবধি কাজ করতে, বিয়ের পরপরও তো আমি দেখেছি। কাজের সময় আলাদা, পড়াশোনার সময়টা আলাদা। জানো বিয়ের পরপর এরকম হতো। কলেজে পড়তে গিয়ে, কলেজে পরীক্ষার সময় এরকম হয়েছে, 4টে-5টা অবধি পড়েছি রাত জেগে। আমি পরীক্ষার আগে যেটুকু, মানে চাকরিটা পেতে হবে, হ্যাঁ ওর জন্য ভালো রেজাল্ট করে। বিয়ের পরপর এরকম হতো জানো, সৌম্য আগে যে কোম্পানিতে কাজ করতো প্রায় রাত 1টা-1:30টা অবধি ওকে কাজ করতে হতো। এবার তখন ধরো সবে বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, আমি ওকে চিনতাম না, ও আমায় চিনতো না। ও এই জায়গাটায় বসে কাজ করতো, আমি ঠিক এরকম সোফায় বসে থাকতাম। আর আমার না ওই 10:30-11টার মধ্যে ঘুমিয়ে পড়া অভ্যেস ছিল আর কি বিয়ের আগে। তো তারপর এখানে এসে খুব কষ্ট হতো। আর ভাবতাম কি বলো তো, ও আমাকে বারবার বলতো যাও তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি ওই 1টা-1:30টা অবধি ওর সঙ্গে জেগে থাকতাম। ভাবতাম যে কি ভাববে, যে আমার বাড়িতেই দেখো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি কাজ করছি, এরকম বোকা বোকা ভাবতাম। আমি বলতাম না তুমি কাজ করো না, আমি জেগে আছি। বসে থাকতাম, ফোন ঘাঁটতাম, কতক্ষণ আর ফোন ঘাঁটবো বলো। তারপর 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এইভাবে কাটতো। মানে আমি ভাবতাম ও কি ভাববে, তখন এতটাও আমরা বন্ধু ছিলাম না। তারপরে দেখলাম যে না ভাই, জেগে থাকলে আমারই চোখের তলায় কালি পড়বে, দরকার নেই। 1টা-1:30টা অবধি জাগা আমার পক্ষে সম্ভব নয়, 12টা অবধি জাগতাম, তারপর গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম, তারপর ও যেত। তো এইরকম অ্যারেঞ্জ ম্যারেজের প্রেমটা ঠিক বিয়ের আগে হয় না, বিয়ের পর হয়, আস্তে আস্তে চেনা জানা এই ব্যাপারটা। এখন তো আমরা ভীষণ ভালো বন্ধু, মানে কতটা ভালো আমরা বর বউ আমি জানি না, আমার ভীষণ ভালো বন্ধু হচ্ছে সৌম্য। তো যেটা ভালো লাগে, আমি ওকে বলি যে আমার খুব চিন্তা হতো যে দূরে গিয়ে থাকবো, এখানে তো ধরো কেউ নেই, ওর ফ্যামিলির কেউও নেই, আমার তো নেই, বাদ দাও। তো সেখানে একটা অচেনা অজানা মানুষের সঙ্গে থাকা, একটা তো টেনশন কাজ করবেই, খুব ভয় লাগতো। কিন্তু ও যে এতটা ভালো বা এতটা
মিশুকে, মানে আমার সঙ্গে খুব মিশুকে, সবার সঙ্গে একটু আগে আমার শাশুড়িও বলছিল ওকে, বলছে রূপসা যে ফিরছে, মানে এত সবাই শ্রীরামপুরে যারা আমাকে চেনে এত সবাই আনন্দ পাচ্ছে, মানে বলছে বৌমা কবে আসবে, তোমার বৌমা খুব ভালো, খুব কথা বলে, খুব মিশুকে, খুব ভালো লাগে আমাদের, খুব ভালো মেয়ে। তোর খবর কেউ জানতে চাইছে না, বলছিল না গো, বলো, বলছে রূপসার খবর জানতে চাইছে। তো এগুলো শুনলে খুব হাসি পায়। আমি কাইন্ড অফ ইন্ট্রোভার্ট টাইপ, তাও অনেকটা কথা বলছি আস্তে আস্তে আমার সঙ্গে থেকে থেকে। হ্যাঁ, মানে সৎসঙ্গে স্বর্গবাস বলে না, ওটাই হয়েছে। যাই হোক, তো আজকে ফেরার টিকিটটা কাটতে হলো। মাকে একটু আগে ফোন করে বলছিলাম, মা জানো আমাদের ফেরার টিকিট কাটা হয়ে গেল। মা বলছে হ্যাঁ রে, তোরা তো এখনো এলেই না ফেরার টিকিট, এবার ধরো 3-4 মাস আগে থেকে না কাটলে হয় না, পাওয়াই যাচ্ছিল না। আমি অনেক খেয়াল রাখছিলাম, রোজ ওপেন করে করে দেখছিলাম আইআরসিটিসির সাইট, করে ওপেন করে করে দেখছিলাম, রোজই দেখছি 10টা করে সিট অ্যাভেলেবেল। 8টা থেকে বুকিং স্টার্ট হলো, 8:02 বাজলো, সেটা 1টা বা 2টো হয়ে গেল অ্যাভেলেবেল। তো ওই জন্য রিস্ক হয়ে যাচ্ছিল। ছোট এটা করে দিল, আমাদের অনেকটা হেল্প হলো। যাই হোক, আর আমার যেটা মনে হলো বুকিং করতে গিয়ে, পার্টিকুলার আমাদের ট্রেনটায় আইআরসিটিসির এই সাইটটায় অ্যাভেলেবেল থাকার কথা 60+, কিন্তু 10টা অ্যাভেলেবেল দেখাচ্ছিল, কেন জানি না সেটা। অফলাইনে বোধহয়, অনলাইনে থেকে অফলাইনে সেটা আরো সুবিধে কাটার, আমার যেটুকু মনে হলো। আগের বারে 3টার এসিতে কেটেছিলাম, ওখানে 180 অ্যাভেলেবেল দেখাচ্ছে অলওয়েজ, ওটাই কাটা অনেকটা ইজি। কিন্তু এবারে আমরা 2 টায়ারে ফিরবো, ওই জন্য একটু সিট কম হচ্ছিল, ওই জন্য একটা টেনশনও কাজ করছিল, পাবো কি পাবো না। আর এটা ট্রেনের টিকিট তো পার্টিকুলার একটা ডেট আমরা অনেকদিন ফিক্স করে রেখেছি, অফিসেও কথা বলা হয়ে গেছে, ওই ডেটটা না হলে অসুবিধা হয়ে যাবে আমাদের। তো ওটাই, তোমরা যারা আমাদের ব্লগ দেখছো, তোমাদের যদি এরকম সুযোগ থাকে যে বাড়ির কেউ গিয়ে যদি কেটে নিতে পারে, আমার মতে অনলাইনের থেকে অফলাইনে একবার কেটে দেখো, অনেকটা কমও হচ্ছে, দুজনের 2000 টাকা কম হলো, এটা তো অনেকটাই, বলো এটাই কোথা থেকে আসে। তো এটাই, তোমরা একবার অফলাইনে কেটে দেখো, অনেকটা ছাড়ও পাবে, সুবিধাও হবে তাতে। আর এবার আমার বরের খিদে পেয়ে গেছে, এবার বরকে ডিনার দিয়ে দেবো। আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, তোমাদের বলছিলামই, একটু অম্বলও হয়েছে আমার। আমি একটু জাস্ট পায়েস খাবো, আর ওকে চিকেন পোলাওটা গরম করে দেবো, সাথে ওকেও পায়েস দেবো, কারণ পায়েসটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে। ওর মাকে প্রশংসা করছে, খুব ভালো পায়েসটা বানিয়েছে জানো তো। হ্যাঁ, ওইটা দিয়ে, কেসারটা দিয়ে, হ্যাঁ খুব এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, কালারটা তো ভীষণই ভালো হয়েছে। এমনি ওটা কি আখের গুড় না আখের গুড়ই বোধহয়? না, ওটা খেজুরের গুড় যেটা আছে। হ্যাঁ, কিছু এই আটা ময়দাও বোঝে না, গুড়টাও বোঝে না। তো ওই খেজুরের গুড়টা দিয়ে একরকম টেস্ট হয়েছিল, ওটা তো দারুণ ছিল। এটাও অন্যরকম টেস্ট, কিন্তু এটার মতো দারুণ। তার মানে তখন একটু গরম গরম খেয়েছিলাম, এখন ফ্রিজের খাবো, আরো ভালো লাগবে। না, তাহলে তোমার জন্মদিনে পায়েসটা কিরকম বানানো হবে, মানে এই কেসার দিয়ে না খেজুরের গুড় পাবো না, কারণ ওটা তো এখানেই খাইয়ে দেবো। আবারও যাওয়ার আগে আরেকদিন জন্মদিনের মানে প্রি বার্থডে ট্রিট আমি আরেকটা দিয়ে দেবো তোমার, চাপ নেই। তো ওখানে কেসার দিয়েই বানানো হবে। হ্যাঁ, আর সৌমর তো বার্থডে গিফট আসছে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ওর জন্য আমি কি গিফট অর্ডার দিয়েছি। এই প্রথমবার জানো তো আমি কিছু নিজের অ্যাকাউন্ট থেকে কিছু অর্ডার দিলাম, মানে আমি এগুলো টুকটুক করে শিখছি জানো তো, আমি সবটা পারতাম না। সৌম্য যখনই অর্ডার দেয় আমাকে বলে দেখো এইভাবে করতে হয়, একটু দেখে নাও, শিখে নাও। আমি বলি এটা তুমি করে দিচ্ছ, হয়ে যাবে, কিন্তু কখনো শিখিনি। না, এটা কিন্তু আমি ওকে বলি যে দুজনেরই শিখে রাখা উচিত। হ্যাঁ, সবকিছু হয়তো হয় না, কিন্তু এই টেক সেভি হওয়া একটু উচিত, আর টেকনিক্যাল জিনিসগুলো জেনে রাখা উচিত। টেকনিক্যাল মানে বিশাল কিছু নয়, অ্যাপগুলো ইউজ করা বা সেইগুলো ইউটিলাইজেশন। তো আমি 2-1 মাস আগে থেকে ভাবছিলাম যে ওকে একটা কিছু দেবো, তখন ভাবলাম যে আমি যদি এটা না শিখি তাহলে তো আমি অর্ডার দিতে পারবো না, ওকেই বলতে হবে তোমার জন্য আমি এটা কিনতে চাই, এটা অর্ডার দিয়ে দাও। তো সেটা একটা সারপ্রাইজ দেওয়া তো কোনো হবেই না, তো তাই আমি শিখেছিলাম, আমি অর্ডার দিয়েছি। এবার আমি ঠকেছি না জিতেছি অ্যামাউন্টটায়, তো সৌম্য ওটা জিনিসটা পাওয়ার পর বলবে। আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, আর অ্যামাজনে না এখন স্বাধীনতা দিবসের জন্য অনেকটা ছাড় দিচ্ছে, যেমন জুডিও দিচ্ছে, অ্যামাজনে দিচ্ছে। তো আমি ওই সুযোগটাই আর কি কাজে লাগিয়ে বেশ অনেকটা কমে একটা ডিলে আমি ওটা পেয়েছি। কালকেই তো তোমরা মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। সৌম্য, তুমি কি এখনো গেস করতে পারোনি? না, পরেই গেস করবো না, পরে আনবক্সিং করবো। আর তোমরা যদি গেস করতে পারো প্লিজ কমেন্টে জানিও কিন্তু। তো চলো এবার আমরা ডিনারটা করে নিই, ডিনারটা করে তারপর ভিডিওটা এন্ড করছি।
ঘড়ির কাঁটায় এখন ডট 11:30। আমাদের ডিনার হয়ে গেছে, রান্নাঘরের যা যা কাজ ছিল আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এখন আমি একদম বিছানায় ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বসে পড়েছি, কারণ এবার শুয়ে পড়বো। আর এখানে ঠান্ডা আছে কিন্তু খুব। ওই দেখো চলে এলো আমার বিছানাটা ধামসাতে। না এইদিকে তো তুমি আমিও তোমার বসতে নিজের পারি। জায়গাটায় চলে যাও। আচ্ছা এইগুলো একটু সরিয়ে নি। হ্যাঁ দেখেছো কি অবস্থা? না আমি তো বসতেই পারি। হ্যাঁ বসতে তো পারোই, তোমার জায়গাটায় বসতে পারো তো তুমি। ওটা অনেক দূর হয়ে যায়। তো কাল রাত্রে খুব শীত করছিল, মাঝরাত্রে উঠে পাখা বন্ধ করতে হলো, বৃষ্টি পড়ছিল কাল সারা রাত। ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর উল্টোপাল্টা বকো না তুমি। আচ্ছা ঠিক আছে বলে নাও। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখলাম। তোমরা জানিও প্লিজ কমেন্টে ব্লগটা কীরকম লাগলো। আর তোমরা কিছুজন আছো যারা আমার ব্লগে রেগুলার কমেন্ট করো, কিন্তু রিসেন্টলি আর কমেন্ট করছো না, আমি কিন্তু খুব দুঃখ পাচ্ছি। প্লিজ তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, রিপ্লাই করতে। তোমরা কমেন্ট করলে আমি আবারও পরের ব্লগে তোমাদের কমেন্ট পড়বো। আর কালকের দিনটার জন্য আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ প্রথমবারের জন্য বরকে কিছু গিফট করছি। এর আগেও দিয়েছি, বিয়ের আগে, মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ওকে একটা গিফট করেছিলাম। তখন আমি গান শেখাতাম, তখন আমি মাসে অনেক কিছু ইনকাম করতাম, মানে কিছু টাকা আমি আর্ন করতাম। হ্যাঁ একটা ঘড়ি ওকে আমি গিফট করেছিলাম। বাবা এরকম ভাবে বলা, আমি দেখানো। হ্যাঁ তো ওটাও পরেও, ওটা ওরও খুব পছন্দের, ওরও খুব ইচ্ছে ছিল। কোথাও ঘুরতে গেলে বা অনুষ্ঠান বাড়ি গেলে, মানে সেই তোলা কাপড়ের মতো তুলে রাখা। হ্যাঁ আর প্রথমবার ওটা দিয়েছিলাম, তো তাই আমার সাধ্যের থেকে অনেকটা বাইরে, মানে 2-1 মাসের মাইনে জমিয়ে ওই ঘড়িটা আমি কিনেছিলাম, বেশ অনেকটা দাম দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড কোনো গিফট যেটা আমি ওকে আমার নিজের টাকাতেই দিচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছুই আর্ন করি না, এটা আমার ওই জমানো টাকা থেকেই। মানে বিয়ের আগে তো আমি ইনকাম করতাম, সেখানে আমি জমিয়ে রাখতাম কিছু টাকা নিজে, মানে ওড়ানোর পরেও। তো সেটা থেকেই আমি ওকে এটা গিফট করছি। ওর ঘুম পেয়েছে দেখো, হাই তুলছিল আর তুললো না। তো এটা সেকেন্ড কোনো গিফট, মানে বিয়ের পর প্রথম ওকে জন্মদিনে কিছু গিফট করছি। জন্মদিন যদিও এখনও 1 মাসের ওপর দেরি আছে, সেপ্টেম্বরের লাস্টে ওর বার্থডে, ডেটটা আমি এক্ষুনি বলছি না। তো এখন প্রি বার্থডে গিফট দিয়ে দিলাম, কারণ গিফটটা ওর খুবই দরকার। আমি এটা ফিল করি যে ওর এটা দরকার, কিন্তু ও নিজে থেকে কখনোই কিনবে না। ছেলেরা হয়তো এরকমই হয়, তার বাড়ির লোককে বা তার প্রিয়জনকে খুব সহজে নিজের কষ্ট হলেও তার পছন্দের জিনিসটা কিন্তু দিয়ে দেয়, কিন্তু নিজের জন্য কিছুই কেনে না। এরকমই ওরও কিছু বাকেট লিস্টে জিনিস আছে যেগুলো ও দরকার ও বোঝে। আমি ওকে বলি নাও, 1 মাসে এক একটা নাও, কিন্তু ও বলে না ঠিক আছে হয়ে যাচ্ছে, ব্যাপার নেই, কিছু নেব না, ঠিক আছে। তো অনেকগুলো জিনিস থেকে খুঁজে খুঁজে যেটা ওর খুবই দরকার, এরকম কিছুই আমি অর্ডার দিচ্ছি। তুমি কি এখনো বুঝতে পারোনি? দেখা যাক, কালকে এলে ইয়ে করবে কি করবে দেখবো। ওর কোনো ঘুম পাচ্ছে। হায় রাম কি অবস্থা! তাহলে জন্মদিনের দিন 12টা অবধি জেগে থাকবে। আজকে যেন একটু বেশি ঘুম পাচ্ছে, কেন জানি না, বেশি খাওয়া হয়ে গেছে, ভালো খাবার ছিল তাই। তো চলো, আমার পরের ঘুম পেয়ে গেছি, ভিডিওটা এখানে এন্ড কি আসবে না আসবে কাল গেস করব, পরের ব্লগে দেখতে পাবে। কালকে গেস করবে তুমি? সবাইকে গেস করতে বলো, কমেন্টে জানাতে বলো, নেক্সট ব্লগে দেখবে। সবাই কমেন্টে জানিও। তোমরা পরের ব্লগে সৌমুর সাথে সাথে তোমরাও কিন্তু দেখবে, তো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড। ততক্ষণের জন্য কমেন্টে গেস করে রেখো। হ্যাঁ গেস করে আমাদের জানিও যে মিললো কিনা। একদম একদম একদম। তো চলো, আজকের ব্লগটা এতটাই থাকলো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদিও সারাদিন বাড়িতেই থেকে গেছি, কোথাও বেরোয়নি। কালকের ব্লগটাই কিন্তু আমরা বাইরেই বেশিক্ষণ ঘুরবো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, এক কথা বারবার বলে ফেলছি মনে হয়। যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ এরকম করো না, মন খুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও অনেক বাড়বে। আরও নতুন নতুন ব্লগস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও এনজয় করবে, সাথে আমিও এনজয় করব। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।